একটা সময় ছিল যখন আরাফ খানের মতো বড় ধরনের অপরাধে অভিযুক্ত আসামিরা খুব সহজে পার পেয়ে যেত। মারাত্মক সব অপরাধ করে অপরাধীরা অন্য দেশে চলে যেত। একবার দেশের সীমানা পেরিয়ে গেলেই অপরাধীদের আটক বা গ্রেফতারের সুযোগ থাকতো না। বারবার এভাবে অপরাধীদের কাছে পরাজিত হওয়ার হতাশা থেকেই একটি আন্তর্জাতিক বাহিনী গড়ে তোলার চিন্তা আসে। 1914 সালে ইউরোপের দেশ মোনাকোতে ইন্টারন্যাশনাল কংগ্রেস অব জুডিশিয়াল পুলিশের প্রথম বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। এক দেশে অপরাধ করে অন্য দেশে গা ঢাকা দেওয়া অপরাধীদের দমন করতে সেই বৈঠকে সবাই মত দেন। সিদ্ধান্ত নেওয়া হয় আন্তর্জাতিক অপরাধীদের দমন করা হবে আন্তর্জাতিকভাবেই। কিন্তু প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলে সবকিছু ভেস্তে যায়। তবে একটু দেরি হলেও 1923 সালের 7 সেপ্টেম্বর ইন্টারপোলের জন্ম হয়। প্রথমে এর নাম ছিল ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ কমিশন। পরবর্তীতে 1946 সালে ইন্টারপোল নামটি রাখা হয়। এটি জাতিসংঘের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম আন্তর্জাতিক সংস্থা। ইন্টারপোলের সদস্য দেশের সংখ্যা 195। 1976 সালে বাংলাদেশ ইন্টারপোলের সদস্য হয়। ইন্টারপোলের প্রধান কাজ হল অপরাধীদের ধরতে বিশ্বের বিভিন্ন দেশের পুলিশকে সহায়তা করা। যদি একটি দেশের আসামি অপরাধ করে অন্য দেশে চলে যায়, তখন সেই আসামিকে ধরতে ইন্টারপোলের সহায়তা লাগে। অপরাধীদের অপরাধ বিষয়ে বিভিন্ন দেশের আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক করতে ইন্টারপোল নানা রঙের নোটিশ ব্যবহার করে। ইন্টারপোলের নোটিশ কমলা, নীল, হলুদ, লাল, সবুজ, কালো সহ 7 ধরনের হয়ে থাকে। এর মধ্যে রেড নোটিশ জারি করা হয় মূলত গুরুতর ও বিপজ্জনক সব অপরাধীদের ক্ষেত্রে। ইন্টারপোল এই রেড নোটিশকে বেশ গুরুত্ব সহকারে দেখে, কারণ রেড নোটিশভুক্ত ব্যক্তিকে জননিরাপত্তার জন্য হুমকি বলে বিবেচনা করা হয়। একবার কারো বিরুদ্ধে রেড নোটিশ জারি হলে ইন্টারপোল তার সব সদস্য দেশকে ওই রেড নোটিশ প্রাপ্ত ব্যক্তির দিকে নজর রাখতে বলে। কারো বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ থাকলে তাকে যে দেশে খুঁজে পাওয়া যায় সেই দেশের পুলিশ তার সম্পদ জব্দ, চাকরিচ্যুত এবং তার ভিসা প্রত্যাহার করে দিতে পারে। বাংলাদেশের এখন পর্যন্ত 62 জন নাগরিকের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি আছে। যদিও স্বর্ণ ব্যবসায়ী আরাফ খান ইন্টারপোলের রেড নোটিশের বাইরে। এসবের বাইরে ইন্টারপোলের একটি বিশেষ ডাটাবেজ রয়েছে। এই ডাটাবেজে অপরাধীদের ছবি বা স্কেচ, ক্রিমিনাল প্রোফাইল, ক্রিমিনাল রেকর্ড, জালিয়াতির তথ্য ইত্যাদি পাওয়া যায়। ইন্টারপোলের সদস্য দেশগুলোর পুলিশ এই ডেটাবেজে অ্যাক্সেস করতে পারে। ইন্টারপোলের সদর দফতর এখন ফ্রান্সের লিওতে। সংস্থাটির বার্ষিক বাজেট প্রায় 78 মিলিয়ন ইউরো বা 70 কোটি টাকা। এই বাজেটের অর্থ আসে এর 195টি সদস্য রাষ্ট্রের বার্ষিক অনুদান থেকে। ইন্টারপোলের নিজস্ব কর্মকর্তা আছেন 650-র কাছাকাছি। এদের সবাই বিভিন্ন দেশের সরকারি কর্মচারী ও পুলিশ কর্মকর্তা। অপরাধ দমনে ইন্টারপোল দারুণ ভূমিকা রাখলেও বিভিন্ন সময়ে সংস্থাটি নিয়ে বেশ সমালোচনা হয়েছে। ইন্টারপোলের সবচেয়ে বড় সমালোচনা হলো এর কাজের তত্ত্বাবধান ও জবাবদিহিতার কোনো ব্যবস্থাই নেই। ইন্টারপোলের সদস্য রাষ্ট্রগুলোর পুলিশ কর্মকর্তারা বছরে একবার সাধারণ সভায় বসে। গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত তখনই নেওয়া হয়, কিন্তু এর বাইরে ইন্টারপোলে সার্বক্ষণিক তত্ত্বাবধানের আর কোনো ব্যবস্থাই নেই। কোনো আদালত বা কোনো আন্তর্জাতিক সংস্থার কাছেও ইন্টারপোলের জবাবদিহিতার ব্যবস্থা রাখা হয়নি। ইন্টারপোল শুধুমাত্র তাদের সদস্য ও কর্মকর্তাদের ছাড়া অন্য কোনো সংস্থা, এমনকি জাতিসংঘকেও কোনো তথ্য দিতে বাধ্য নয়। তাই গোপনীয়তা রক্ষার নামে সংস্থাটির কর্মকাণ্ডে অস্বচ্ছতা সৃষ্টি হয়েছে বলে অনেকের অভিযোগ আছে। তবে অপরাধ করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া অপরাধীদের জব্দ করতে ইন্টারপোল বেশ সফল একটি সংস্থা। গত 100 বছরের ইতিহাসে ইন্টারপোলের ক্ষমতা ও ব্যাপ্তি ক্রমশ বেড়েছে।